আদালতে আইনজীবী হত্যায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, বিশৃঙ্খলার অভিযোগে চট্টগ্রামে আওয়ামী লীগের 6 নেতাকর্মীকে আটক। আইনজীবী হত্যার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ। দেশি বিদেশি ইন্ধন বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে, আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। স্বৈরাচার পালিয়ে গেলেও দোসররা সক্রিয়, বললেন তারেক রহমান। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার আহ্বান মির্জা ফখরুলের। ঝুঁকিতে বনানী সুপার মার্কেট ভবন সংস্কারে 1 দশক ধরে গড়িমসি, দুর্ঘটনার দ্বারপ্রান্তে হাজারো মানুষ, বলছে বিশেষজ্ঞ। ইমরান খানের মুক্তির দাবিতে অগ্নিগর্ভ পাকিস্তান, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, 4000 সমর্থক গ্রেফতার। এবং মিরপুরে প্রথম ওয়ানডেতে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ, বিশ্বকাপে চোখ রেখে সিরিজের দাপুটে জয়ের আশা জ্যোতির। দর্শক শুভ সকাল, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে থাকছে আমি তানসিয়া জুথি। জানাবো বিস্তারিত। আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে হয়েছে বিক্ষোভ মিছিল। মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেলের সামনে বিচারের দাবিতে বিক্ষোভ করেন আইনজীবীরা। হামলার প্রতিবাদ ও সম্মিলিত সনাতনী জাগরণ জোট নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে রাজধানীর টিএসসিতে মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। এ সময় আইনজীবী সাইফুল হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা। এ বিষয়ে আরো জানাচ্ছেন ফজলে আদিত্য। চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল আলী নিহত হন। এই ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করে চট্টগ্রাম আদালতের আইনজীবীরা। একই সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এদিকে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে রাঙামাটিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের বিচারের দাবিতে মশাল মিছিল করে ইনকিলাব মঞ্চ। এ সময় তারা দাবি তোলেন চট্টগ্রাম আদালতে আইনজীবী হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সারা দেশে বিক্ষোভ চলমান থাকবে। হিন্দু মুসলিম ভাই ভাই বলবে যে আমরা এই মহাপ্রভুকে ইতিমধ্যে বহিষ্কার করেছি, কতক্ষণ পর বলবে তারা মহাজাগরণের। সুতরাং ইসকন চিনি না, মহাজাগরণ চিনি না, সনাতনী কোন সাইনবোর্ড চিনি না। সাইনবোর্ড একটাই, খুনি সন্ত্রাসী সন্ত্রাসী। তারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে সমগ্র বাংলাদেশে এই আওয়ামী লীগ তাদের এজেন্টদেরকে দিয়ে এখন মন্দিরগুলোতে হামলা করবে। পরে মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে এসে শেষ হয়। এদিকে চট্টগ্রামে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। চিন্ময় দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের 6 নেতাকে আটক করেছে পুলিশ। পাহাড়তলী পুলিশ জানায়, আটককৃতরা একটি মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তারা হলেন যুবলীগ কর্মী আব্দুর রহিম, মিরসরাই 13 নং মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু হেনো, মায়াবী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম, মিরসরাই 12 নং খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ, খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান এবং মিরসরাই 13 নং মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও 1 নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইয়াসিন উল্লাহ। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রাম সিএমএম আদালত। এর জেরে তার সমর্থকদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়। আহত হয় অন্তত 26 জন। এদিকে বিশৃঙ্খলাকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে চট্টগ্রাম, ঢাকা সহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার চট্টগ্রাম আদালতে কর্মবিরতি ঘোষণা করেছে আইনজীবীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হাসিনা সরকারের পতনের পর দেশের সনাতন ধর্মাবলম্বীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সমন্বয়ক চিন্ময় কৃষ্ণ দাস। বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকিমূলক বক্তব্যও দেন তিনি, অথচ তার বিরুদ্ধে ওঠে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ৩০ অক্টোবর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন মোহাম্মদ ফিরোজ খান। সোমবার চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে তাকে চট্টগ্রামে কোতোয়ালি থানায় নেওয়া হয়। পরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সমাবেশটা শুরু করেছিলেন, রাষ্ট্রদ্রোহের তো প্রশ্নই আসে না। মামলাটা একটা মিথ্যা মামলা এবং এই ব্যাপারে আমরা সম্পৃক্ত, তাই আমরা মহানগর যাব। বেলা ১২টা থেকেই চিন্ময়ের ভক্তরা তাকে বহন করা প্রিজন ভ্যান আটকে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করে। প্রায় ৩ ঘন্টা পর বিক্ষোভরতদের ছত্রভঙ্গ করে তাকে কারাগারে নেয় পুলিশ। সনাতনের অধিকার আদায়ের জন্য বলছে, সনাতনীদের পক্ষে বলছে কথা। সসম্মানে মুক্তি দেওয়া না হলে আমৃত্যু আমরা আন্দোলন করব। পরে বিক্ষোভ গড়ায় সংঘাতে। এক পর্যায়ে ইসকন সমর্থকদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। আহত হন বেশ কয়েকজন। এদিকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এদিকে চিন্ময় দাসের মুক্তি দাবিতে বরিশাল সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে ইসকন সমর্থকরা। বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে যৌথ বাহিনী, মোতায়েন করা হয়েছে বিজিবিও। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা আলিফ হত্যার যথাযথ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এসব কথা জানানো হয়। এসব সকলকে শান্ত থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে মঙ্গলবার চট্টগ্রাম আদালতে তোলা হলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইসকন অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম। ইসকন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে তিনি একথা বলেন। এ সময় ঢাকার ৩ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে বলেন, কোনোভাবেই কঠোর হতে চায় না সরকার। কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক 2-1টা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে, আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শত্রুরা সামনে থেকে চলে গেলেও পেছন থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আরো জানাচ্ছেন মোহাম্মদ সাকিব।
সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে কর্মশালা করে সিলেট বিভাগ বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপির ৩১ দফা গণতন্ত্রকে স্থায়ী রূপ দেবে বলে জানান তিনি। ৩১ দফার যে বিষয়গুলো আছে এগুলো মানুষকে ঘিরে ৩১ দফার বিষয়গুলো মানুষকে কিভাবে একটু বেটার কমফোর্ট দেওয়া যায়, দেশকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, স্বৈরাচার চলে গেলেও তার দোসররা অস্থিরতার চেষ্টা করছে। স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক, স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, মানুষকে সতর্ক রাখতে হবে। এদিকে রাজধানীর একটি হোটেলে তারেক রহমানের নামে একটি বইয়ের মোড়ক উন্মোচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় পরাজিত শক্তির ইন্ধন রয়েছে। ধৈর্য ধারণ করে সবাইকে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন তিনি। আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন, একটু উদ্বিগ্ন হচ্ছেন। এগুলো কি হচ্ছে আসলে আপনাদের বুঝতে হবে। আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। নির্বাচিত সরকারই সব সমস্যার সমাধান করতে পারে বলে মির্জা ফখরুল বলেন, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি। সার্বিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সহায়তার পরামর্শও দেন তিনি। নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয়, এই ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব নয়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ একটু সময় সাপেক্ষ, এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন তিনি। গণমাধ্যমে হামলা হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দেন তথ্য উপদেষ্টা। এ সময় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। মোহাম্মদ সাকিবের আরও একটি রিপোর্ট দেখব আমরা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সম্প্রতি দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে হামলা প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যমে হামলা মেনে নেওয়া হবে না। মানুষের যে ক্ষুব্ধতা, ক্ষোভ তৈরি হয়েছে, এটা কিন্তু সাংবাদিকদের বা ওই গণমাধ্যমের দায়িত্ব এটা স্পষ্ট করা। কেন মানুষ তাদের প্রতি বিক্ষুব্ধ হলো, মানুষের সাথে তাদের সেই ডায়ালগে বসা, তাদের নিজেদের অবস্থান বা নিজেদের যে কর্মকাণ্ড বিগত সময় সেটা স্পষ্ট করা উচিত। তবে যেটা যখন এটা ল অ্যান্ড অর্ডারের জায়গায় যাবে তখন সরকার তো অবশ্যই তার যেই ভূমিকা সেটা সে পালন করবে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা যদি পত্রিকা অফিস ভাঙচুর বা চাপ প্রয়োগ করা হয় সেটা তো অবশ্যই আমরা মেনে নিব না এবং আমরা সেক্ষেত্রে সহায়তা করব। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব রাজনৈতিক দল ও জনগণের সহায়তা কামনা করেন উপদেষ্টা। যেহেতু 16 বছরের একটা প্রশাসনিক ব্যবস্থা ছিল, আপনারা এটা হয়তো বুঝতে পারেন যে সেইটি আসলে রাতারাতি বদল করা মানে একটা জায়গায় আবার স্টেবল পরিস্থিতি নিয়ে আসাটা একটু টাফ। পুলিশ হচ্ছে ঢাকা মেট্রোপলিটনের পুলিশ হচ্ছে ট্রান্সফার করা হয়েছে, বাইরের পুলিশ ঢাকায় আনা হয়েছে, যারা ঢাকা সম্পর্কে চিনে না জানে না, তাদের তো সময় লাগতেছে গুছাতে। একই জিনিস কিন্তু গোয়েন্দা সংস্থায়, একই জিনিস প্রশাসনের সব জায়গায়। ফলত তথ্য পাওয়ার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে এবং ইভেন সাংবাদিকরাও আমাদের অনেক তথ্য বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করেন। তো সেই জায়গাতে আমরা সাংবাদিকদের সহায়তা কামনা করছি। এই সময় সঠিক তথ্য সম্প্রচারের প্রত্যাশা জানিয়ে উপদেষ্টা বলেন, গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। যে কোনো সময় ভেঙে পড়তে পারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বনানী সুপারমার্কেট। পুরনো 3 তলার উপরে 11টি তলা যুক্ত করা হলেও 10 বছরে শেষ হয়নি ভবনটির কলামের সক্ষমতা বাড়ানোর কাজ। স্থাপত্য বিশেষজ্ঞরা বলছেন যে বর্তমান অবস্থায় দুর্ঘটনার দ্বার প্রান্তে হাজারো মানুষ। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সোলাইমান স্বপন। বনানীর এ বহুতল ভবনের নিচের 3টি তলা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সুপারমার্কেট। বেসমেন্টে ঢুকতে গেলেই চোখে পড়বে দেয়ালে এমন ফাটল। ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় উপরের তলার চাপে ঝুঁকে পড়েছে প্রথম ফ্লোরটি। মার্কেটে ঢুকতেই
বের হয়ে আসে থলের বেড়াল। তিনতলার মার্কেটের ওপর তলাগুলো করার সময় কলামের সক্ষমতা বাড়াতে বাড়তি রড যুক্ত করা হলেও সংযুক্ত করা হয়নি ফ্লোর বা গ্রেড বিমের সাথে। এতে উপরের 11টি তলার সম্পূর্ণ ভার এখনো বহন করছে তিনতলা মার্কেটের আগের কলামগুলো। এতে ভেঙে পড়ার শঙ্কা থাকলেও বাধ্য হয়ে দোকান চালাচ্ছেন ব্যবসায়ীরা। কিছুটা ঝুঁকি থাকে এটা, কারণ আপনার কলামটা হয়েছে 2 তলা, এর উপরে যদি আবার কলম ছাড়া হয় যে কোনো ভূমিকম্প কিছু হলে তো এটা রিস্ক থাকে, এটা আপনার খুব রিস্ক। যে উপরে চলছে মার্কেট, এগুলো যদি না করে তাহলে তো মার্কেটের জন্য অনেক ক্ষতিকর। দুর্ঘটনার শঙ্কার বিষয়ে মার্কেট সাধারণ সম্পাদকের সাথে কথা বলতে গেলে প্রথমে বিষয়টি উড়িয়ে দেন তিনি। পরে তাকে নিয়ে বেসমেন্ট সহ সব কলাম পরিদর্শনে দেশ টিভি টিম। এরপরও দায়সারা বক্তব্য তার। সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার আছেন, তারপরে রাজুক আছেন, তারা এই জিনিসগুলি দেখভাল করার দায়িত্ব আমি মনে করি। অবশ্য ক্যামেরার বাইরে মুখ খোলেন তিনি, বলতে শুরু করেন সিটি কর্পোরেশনের চাপ আর মার্কেট বন্ধ হওয়ার শঙ্কায় মুখ বন্ধ তার। পিলারের কথা কইছে, তখনই তো আমার মাথায় কাজ করছে যে পিলার পর্যন্ত হাত দিছে। অবশ্যই আমার সিটি কর্পোরেশনের পক্ষে, আমি সিটি কর্পোরেশনের মার্কেটের দায়িত্ব আছে, আমি কি সিটি কর্পোরেশনের বিপক্ষে যাইতে পারি? আমি যাব বুরাকের বিপক্ষে। বিল্ডিং ঝুঁকিপূর্ণ, বিল্ডিং ভাঙে পড়বে, বসে যাবে, রানা প্লাজার মতো হবে, এখানে অনেক মানুষ মারা যাবে। এগুলা যদি রিপোর্ট হয় এই মার্কেট এমনিই বসে যাবে, মার্কেট আর চলবে না। স্থাপত্য বিশেষজ্ঞরা বলছেন ভবনের এমন অবস্থায় বড় দুর্ঘটনার দ্বার প্রান্তে মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতারা। সেখানে এখনো এক্সপোজ রড রিইনফোর্সমেন্ট দেখা যাচ্ছে, এটি ভয়ঙ্কর একটি অন্যায় কাজ। মনে রাখা দরকার, এই ধরনের কার্যক্রমের মধ্যে দিয়ে এই ভবনে আনাগোনা করা বহু মানুষের জীবনের যে হুমকি তৈরি করা হয়েছে, এর জন্য সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতেই হবে। এ বিষয়ে সিটি কর্পোরেশনে গিয়েও মেলেনি কোনো বক্তব্য। তিনতলার বনানী সুপারমার্কেটের উপর যেন চেপে বসেছে নতুন করে আরও 11টি তলা। তবে গত 10 বছরেও সে ভার বহনের সক্ষম করে গড়ে তোলা হয়নি কলামগুলোকে, যা নতুন করে জন্ম দিতে পারে রানা প্লাজা ট্র্যাজেডির মতো নতুন কোনো দুর্ঘটনা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজ। লুটপাটের পাশাপাশি চালানো হয়েছে ব্যাপক ভাঙচুর। এতে প্রতিষ্ঠানটির প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। যদিও সোহরাওয়ার্দী কলেজ এ হামলার দায় অস্বীকার করেছে। আর ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষের দাবি শিক্ষার্থী মৃত্যুতে তাদের কোনো অবহেলা ছিল না। নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। এটি মাহবুবুর রহমান মোল্লা কলেজের 112 নম্বর কক্ষ, যেটি গতকালকের তাণ্ডব লীলায় ধ্বংসস্তূপে পরিণত পুরো কলেজের একটি চিত্র মাত্র, যেখানে লেখার হোয়াইট বোর্ড, পড়ার বই, বসার টেবিল সব কিছুই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এখানকার শিক্ষার্থীরা জানে না ঠিক কবে নাগাদ স্বাভাবিক হবে তাদের ক্লাস কার্যক্রম। বিদ্যাপীঠের প্রাঙ্গণ জুড়ে ভাঙ্গা কাচের টুকরো, ছড়িয়ে ছিটিয়ে আছে আধা পড়া বই, পরীক্ষার খাতা ও আসবাবপত্র। দেয়ালের হোয়াইটবোর্ড, সিলিং ফ্যান, জানালার কাঁচ, এমনকি ভেঙে চুরমার হয়েছে বাথরুমের কমোডও। তার চাক্ষুষ প্রমাণ আগের দিনের হামলার ভিডিও চিত্র, যেখানে দেখা যায় কারো হাতে পিসি, মনিটর, কেউ নিয়ে যাচ্ছেন প্রিন্টার, কেউ বা বৈদ্যুতিক পাখা। যে যার মতো ছিনিয়ে নেয় কলেজটির গুরুত্বপূর্ণ সব মালামাল। মঙ্গলবার সকাল থেকেই ভিড় করেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা, দাবি করেন হামলাকারীদের বিচারের। আজকে আমাদের ইংলিশ পরীক্ষা হওয়ার কথা ছিল, আমাদের পরীক্ষার কোশ্চেন রাস্তায় পড়ে আছে। এখন চাপাটি নিয়ে আসছে, অস্ত্র নিয়ে আসছে, ইভেন আমাদের কাছে ভিডিও আছে ওরা বন্দুকও নিয়ে আসছে। কিন্তু এগুলা কেন? ওরা ল্যাবের কিচ্ছু রাখে নাই, যেগুলো প্রয়োজন মনে করছে ওগুলো নিয়ে চলে গেছে, আর যেই ডিভাইসগুলো বুঝে নেই এগুলো প্রয়োজন কি ওগুলো সব ভাঙা রেখে গেছে। কলেজের অধ্যক্ষ জানান কমপক্ষে 50 কোটি টাকা ক্ষতি হয়েছে। তবে ঠিক কেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকানো গেল না তার কোনো উত্তর নেই কলেজ কর্তৃপক্ষের। প্রায় 50 কোটি টাকার মতন আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমাদের প্রাথমিক ধারণা। এটা আরও বেশি হতে পারে, তো এটা নিয়ে আমরা আজকে মামলা করব। এদিকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না বলে দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। অভিজিতের চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি বা অবহেলা ছিল কিনা এ ব্যাপারে দ্রুত অনুসন্ধান করে স্বচ্ছতার সাথে প্রতিবেদন প্রকাশ
ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিন সংবাদ সম্মেলন করেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরাও। দাবি করেন মাহবুবুর রহমান কলেজে হামলার ঘটনায় জড়িত নন তারা। যে সমস্ত তৃতীয় পক্ষ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই 3 কলেজের মধ্যে যারা বিশৃঙ্খলা তৈরি করেছে তাদেরকে প্রশাসন চিহ্নিত করে আইনের আওতায় আনবে। তবে সোহরাওয়ার্দী কলেজের কেউ সংঘর্ষে জড়িত থাকলে আইনের আওতায় আনার দাবি জানান প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও 10 জনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 990 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া 10 জনের মধ্যে 3 জন পুরুষ এবং 7 জন নারী। তাদের মধ্যে 3 জন বরিশাল বিভাগের, 1 জন চট্টগ্রাম বিভাগের, 1 জন ঢাকা বিভাগের, 3 জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এবং 2 জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন 471 জন। মোট আক্রান্ত হয়েছেন 88,715 জন। এছাড়া গত অগস্টে মারা গেছেন 30 জন, সেপ্টেম্বরে 87 জন এবং অক্টোবরে 138 জন মারা গেছেন। সাতক্ষীরায় জেঁকে বসছে শীত, পরিবর্তন আসছে মানুষের জীবনযাত্রায়। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, জনজীবন আসলে শীতের কেমন প্রভাব দেখছেন আপনি, জানাবেন আমাদের দর্শককে। জ্যোতি, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার বাইপাস সড়কে। আপনি দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু এই যে সকাল 7:15টার মধ্যে সূর্যের আলো কিন্তু এখনো স্পষ্ট হয়নি। এটি কিন্তু শীতের এই আগমনী যে বার্তা সেটি বোঝাচ্ছে যে শীত যথেষ্ট পরিমাণ আগমনী বার্তা জানাচ্ছে এবং শীত এসে গিয়েছে। আজ 12ই অগ্রহায়ণ, বাংলা মাসের এখনো পর্যন্ত যে পৌষ মাস আসতে 18 দিন বাকি রয়েছে। এর মধ্যেই কিন্তু শীত আসলে জেঁকে বসেছে উপকূলের প্রতিটি গ্রামে, পাড়ায়, মহল্লায়। এই শীত কিন্তু সাধারণ মানুষকে যথেষ্ট নাজেহাল করছে। ধনী এবং মধ্যবিত্তকে এইটা এক ধরনের আনন্দ বা ভালো লাগার যে চিত্র সেটি তুলে ধরলেও এটি সাধারণ মানুষ, বিশেষ করে নিরন্ন অসহায় মানুষ, যারা শ্রমজীবী মানুষ, সকালে কাজ করতে বের হচ্ছে। আমরা সকালে কাজ করতে এসে তাদেরকে দেখেছি, অনেক কষ্টে তাদেরকে বের হতে হচ্ছে এবং তাদেরকে কিন্তু এই শীতের মধ্যে অনেককে শীতের পোশাক না পরেও বের হতে দেখা গিয়েছে। তারা এই কষ্টের কারণে অনেকে কিন্তু সর্দি, কাশি, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমরা হাসপাতালে খোঁজ নিয়েছি, হাসপাতালে এখনই শীতজনিত রোগে কিন্তু আক্রান্ত হওয়া শুরু হয়েছে। বিশেষ করে শীতার্ত মানুষ, যাদের বয়স কম, শিশু এবং একই সাথে বয়োবৃদ্ধ, তারাও আক্রান্ত হচ্ছে। জ্যোতি, আপনাকে জানাচ্ছি যে সাতক্ষীরা যে আবহাওয়া অধিদপ্তর আজকের যে আবহাওয়া সেটি হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এই এখনই এত নিম্ন তাপমাত্রায় চলে আসার ফলে আশঙ্কা দেখা দিয়েছে যে যখন পৌষ মাঘ চলে আসবে, বিশেষ করে পৌষ আগত, পৌষে এই তাপমাত্রা কিন্তু আরো নিচে নামবে বলে ধারণা করা হচ্ছে। এবং তাতে যদি সাধারণ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণের যে সামাজিক কার্যক্রম সরকারি বেসরকারি ভাবে দেখা দেয়, সেটি যদি না হয় তাহলে মানুষ আক্রান্ত হবে, রোগাক্রান্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। সাধারণ মানুষের যদি শীত বস্ত্র দিতেই হয়, এখানকার সচেতন মানুষদের দাবি যে সেই শীত বস্ত্র দেওয়ার কাজটি এই অগ্রহায়ণ মাস থেকেই দেয়া শুরু হোক, যাতে এই হেমন্তের শেষ সময়ে দিয়ে মানুষকে উপকৃত করা যায়, শীতটি যাতে দূর করা যায়। শুধু শীতের বস্ত্র নয়, এই মুহূর্তে জরুরি কম্বল বিতরণ, যেটি আসলে মানুষ যারা বিশেষ করে রাস্তার ধারে থাকে এবং উপকূলে থাকে। আর সাতক্ষীরার একটি বিরাট অংশ রয়েছে জলাবদ্ধ, এখনো পর্যন্ত সেই জলাবদ্ধতায় নাকাল রয়েছে 1.5 লক্ষাধিক মানুষ।
তাদের জন্য রয়েছে দুরবস্থা। এই দুরবস্থা কাটানোর জন্য জরুরি হচ্ছে এই মুহূর্তে জলাবদ্ধতাও দূর করার পদক্ষেপ গ্রহণ করা। এখন এই ছিল সাতক্ষীরার যে শীতের যে দুরবস্থা তার সর্বশেষ চিত্র। জ্যোতি, আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন যুক্ত ছিলেন আমার সাথে সাতক্ষীরা থেকে। গ্রামে শুরু হয়েছে শীতের আবহ, সেই সঙ্গে শুরু হয়েছে ঐতিহ্যবাহী খেজুরের রস সংগ্রহ। কালের বিবর্তনে দেশে খেজুর গাছের সংখ্যা কমে গেলেও কুষ্টিয়ায় এখনও খেজুর গাছ থেকে রস সংগ্রহের ঐতিহ্য ধরে রেখেছেন গাছিরা। সূর্য ওঠার আগেই গাছ থেকে রস নামানো শুরু করে তারা। বিক্রি করেন নির্ভেজাল রস, প্রকাশ্যে জ্বালিয়ে তৈরি করেন মানসম্মত গুঁড়ো। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। উকি দিচ্ছে সূর্য, ধানের ডগায় শিশির বিন্দু, শীতল হয় জানান দিচ্ছে শীতের আগমন। কুয়াশায় ঘেরা শীতের সকালের এ দৃশ্য কুষ্টিয়া সদরের বাইপাস এলাকার। গাছিরা আহরণ করছেন খেজুরের রস। আগের মতো তেমন খেজুর গাছ না থাকায় সব বয়সী মানুষেরাই রসের স্বাদ নিতে এসেছে গাছিদের কাছে। ভোরবেলা থেকেই খেজুরের রস খেতে এখানে আসেন রসপ্রেমীরা। গাছিরা তাদের সামনেই পাতিল নামিয়ে রস ঢেলে দেন গ্লাসে, আর নির্ভেজাল রস খেয়ে তৃপ্তি মেটান তারা। সকালবেলায় রস খাওয়ার যে একটা ফিলিংস, যে ভালো লাগা, সেই শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের বাসা অনেক দূরে, আমরা সকালবেলা সেই ভোরের সেই ছোটবেলা সেই আমেজটাকে আবার ফিরে পাওয়ার জন্য মাঝে মধ্যে এরা আছে যে বন্ধুরা সবাই একসাথে হয়ে এই রস খাইতে সকালবেলা সে দূর থেকে ছুটে আসি। একদিকে চলে রস বিক্রি, অন্যদিকে প্রকাশ্য রস জ্বালিয়ে তৈরি করা হয় গুড়। নিজ চোখে তৈরি দেখে ভেজাল মুক্ত গুড় কিনে খুশি ক্রেতারা। গাছ থেকে রস পাড়ে এই রস আবার জ্বালায় সামনের উপরেই গুড় বানাচ্ছে। একেবারেই নির্ভেজাল এই গুড়, এই জন্য এখানে আসি এবং আমরা এই গুড় সংগ্রহ করে আমাদের আত্মীয় স্বজনদের মাঝেও আমরা বিতরণ করে দিই। কুষ্টিয়ার বাইপাস এলাকায় এখনো 2000-এরও বেশি খেজুর গাছ রয়েছে। শীতের 4 মাস গাছিরা খেজুর গাছ থেকে আহরণ করে রস, তৈরি করে গুড়, যার মাধ্যমে ভালোভাবেই চলে তাদের সংসার। ফজরের আজান দিয়ে ওইটা আমরা ধরো রস পাড়া টাড়া হয়ে গেলে আমরা ধরেন সোলার পথ দিয়ে জ্বালাইতে গুড় বানাই। সঠিক রস মানুষের খাওয়াই, আর খাওয়ানোর পরে যেগুলো থাকে সেগুলো আমরা জ্বালে দিই। তারপরে জালে দিয়ে আমাদের ওইগুলা 1 নম্বর টাটকা গুড় হয়। আগের দিন দুপুর 12টার সময় গাছ কাইটে হাঁড়ি পাইতে ভোর 4টার সময় রসের গাছ থেকে হাঁড়ি খসা লিয়ে আসি, রস পাইটে লিয়ে আসি, ডামে ছেঁকে দিয়ে জাল ধরা দিয়ে গুড় বানা বেশি, এদের পরে আমাদের সংসার চলে। আগামী শীতের 4 মাস এভাবেই গাছিরা খেজুরের রস আহরণ ও গুড় প্রস্তুতের কার্যক্রম চালিয়ে যাবে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বর্ষার পানি নামার সঙ্গে সঙ্গে চাঁদপুরে ডাকাতিয়া নদীর কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে 1.5 শতাধিক বসতঘর। ভিটেমাটি হারানোর শঙ্কায় আরো অন্তত শতাধিক পরিবার। দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি নদী তীরের বাসিন্দাদের। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দাবি, বরাদ্দ না থাকায় স্থায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না, তবে এ বছরই ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া হবে। শরীফ আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ইসলামপুর গাছতলার জমাদার বাড়ি, খানবাড়ি ও গাজীবাড়ির 1.5 শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে নদীগর্ভে। ডাকাতিয়ার ভাঙন 1 যুগেরও বেশি সময় ধরে চললেও এ নিয়ে কোনো সরকারি ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। সম্প্রতি নতুন করে 20 পরিবারের বসতঘর ও নানা স্থাপনা বিলীন হয়ে গেছে নদীগর্ভে। মসজিদ, মাদ্রাসা, বসতবাড়ি, কবরস্থান ও প্রাথমিক বিদ্যালয় সহ হাজারো স্থাপনা রয়েছে ভাঙনের ঝুঁকিতে। আমাদের এখানে মসজিদ, মাদ্রাসা, তারপরে এসব কিছু নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা কি কষ্টতে আছি, আল্লাহ জানে, কেউ নাই। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে চাঁদপুর জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডে একাধিকবার স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা, তবে তাতে কোনো কাজ হয়নি বলে অভিযোগ তাদের। এই পর্যন্ত আমাদের এটার কোনো একটা পদক্ষেপ নেওয়া হয় নাই। কেন? এই দেশের কত সরকার গেল, কোন সরকার একটু চায় না
ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের দাবি করেছে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। তারা জানান, সমীক্ষা চালিয়ে মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। এই এলাকার যে নদী ভাঙন অ্যাড্রেস করার জন্য আমরা ইতিপূর্বে একটা বিস্তারিত সমীক্ষা করেছি এবং সমীক্ষার আলোকে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে 172 কোটি টাকা ব্যয়ে একটি ডিপিপিও আমাদের দাখিল করা আছে। তো এই ডিপিপিটা অনুমোদন হলে এই এলাকার স্থায়ী কাজ বাস্তবায়ন করে আমরা নদী ভাঙনের প্রবণতা রোধ করতে পারবো। আর বরাদ্দ পেলে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। পাঠিয়েছি প্রয়োজনীয় বরাদ্দের জন্য, যদি প্রয়োজনীয় বরাদ্দ পাই তাহলে হয়তো আমরা ডাকাতিয়া নদীর ভাঙন রোধে কার্যকরী একটা ব্যবস্থা নিতে পারবো। প্রতি বছরই ভাঙছে নদী, নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে নদীগর্ভে হারিয়ে যাবে আরও জনপদ, এমনটাই বলছেন নদী পাড়ের বাসিন্দারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। আসলে উল্টো পথে আসা প্রাইভেট কারের গতিরোধ করায় 2 শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে বাইপাইল আব্দুল্লাপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। মঙ্গলবার আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টাও করে, ব্যর্থ হয়। শিক্ষার্থীরা জানান, শ্রমিক আন্দোলনের কারণে রাতে আব্দুল্লাপুর বাইপাইল সড়কে যানজট সৃষ্টি হয়। এ সময় তারা যানজট নিয়ন্ত্রণে কাজ করছিলেন। এ সময় উল্টো পথে আসা একটি প্রাইভেট কার নিজেদের ভিআইপি দাবি করে সড়ক ছেড়ে দিতে বলে, কিন্তু শিক্ষার্থীরা গাড়িটি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেও ওই গাড়ির চালক সহ 2 ব্যক্তি শিক্ষার্থীদের মারধর করেন। জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। আন্তর্জাতিক খবর জানাবো। ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে যুদ্ধবিরতি ঘোষণা করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। চুক্তি অনুমোদনের জন্য তোলা হবে মন্ত্রিসভায়। চুক্তির আওতায় 60 দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা এবং ওই অঞ্চলে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করার কথা বলা হয়েছে। একই সঙ্গে লিতানি নদীর দক্ষিণ সীমান্ত থেকে হিজবুল্লাহকে তাদের সশস্ত্র উপস্থিতি প্রত্যাহার করতে বলা হয়েছে। কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে তার সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। সহিংসতাকারীদের দেখা মাত্র সেনাবাহিনীকে গুলির নির্দেশ দিয়েছে শাহবাজ সরকার। পিটিআইয়ের দাবি, বিনা কারণে 4000 সমর্থককে গ্রেফতার করেছে। এদিকে বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ। বিক্ষোভ ঠেকাতে পিটিআইয়ের পার্লামেন্ট সদস্য সহ কয়েক হাজার সমর্থককে গ্রেপ্তার করেছে শাহবাজ সরকার। বাধা উপেক্ষা করে রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতাকর্মীদের গাড়িবহর। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় তাদের। এতে নিহত হন বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য। এ সময় আহত হয়েছেন বহু মানুষ। নিহত পুলিশ সদস্যদের মৃত্যুতে দায়ীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। বিশৃঙ্খলাকারী কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। ইসলামাবাদের রেড জোনে প্রবেশ করলে ইমরান খানের সমর্থকদের গ্রেপ্তার করা হবে। সরকারি ভবনের সুরক্ষায় ওই এলাকায় চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যে ওই এলাকায় আসবেন তাকেই গ্রেপ্তার করা হবে। এদিকে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে উত্তাল ইসলামাবাদে সংবিধানের 245 ধারা সক্রিয় করে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। পাশাপাশি পরিস্থিতি অশান্ত করার যে কোনো চেষ্টা ঠেকাতে দেওয়া হয়েছে দেখামাত্র গুলির নির্দেশ। পিটিআই সমর্থকদের ওপর হামলার প্রসঙ্গ উঠেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে। এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। মিরপুরের হোম অব ক্রিকেটে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরুর লক্ষ্য মাঠে নামবে নিগার সুলতানার দল। অন্যদিকে প্রথমবার বাংলাদেশে সিরিজ খেলতে এসেছে আয়ারল্যান্ড নারী দল। সকাল 10টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। রাফিউল ইসলাম রাতুলের ম্যাচ প্রিভিউ।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে গেল কয়েকদিন ধরেই মিরপুরে টানা অনুশীলন করে টাইগ্রেসরা। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজটিতে ঘরের মাঠে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলে বাংলাদেশ। প্রায় ৮ মাস পর ওয়ানডেতে ফিরেছে বাংলাদেশ নারী দল। ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে পরপর ৬টি ম্যাচ জিততে হবে টাইগ্রেসদের। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের পর টাইগ্রেসদের টার্গেট ওয়েস্ট ইন্ডিজ। তাই এই সিরিজের প্রতি ম্যাচেই জয়ের বিকল্প নেই বাংলাদেশের। দীর্ঘ বিরতির পরে ওয়ানডে ফরম্যাটে ফিরলেও নিজের দল নিয়ে আশাবাদী অধিনায়ক নিগার সুলতানা। তার মতে সিরিজের প্রতিটা ম্যাচই মূল্যবান, তাই দাপট দেখিয়ে পূর্ণ ৬ পয়েন্ট নেওয়ার লক্ষ্যেই মাঠে নামবে তারা। সোফার এই ফরম্যাটটাতে বলবো যে আমাদের যে ব্যাটারগুলো আছে হয়তো একটু সময় নিয়ে ব্যাটিং করলে, যেহেতু ব্যাটিংটাই বেশি প্রবলেম দেখা যায়, তো এখানে তো সময় নিলে কোনো এত বেশি প্রবলেম নেই। তো লম্বা সময় পরে ওয়ানডে খেলা এবং হোম কন্ডিশন, আমি মনে করি যে আমাদের ওয়ানডে যে প্লেয়ারগুলো বেসিক্যালি যারা রান করে আসে কনসিস্টেন্ট, তারা খুব ভালো করেছে সেই সব ম্যাচগুলোতে। সো আমি কনফিডেন্ট টিম নিয়ে। মিরপুরের উইকেট সাধারণত কিছুটা ধীরগতির, ফলে স্পিনারদের থাকে বাড়তি সুবিধা। তাই বাংলাদেশের বোলিং আক্রমণের মূল অস্ত্রই থাকবে স্পিনাররা। তবে ব্যাটিংয়েও ভালো করার প্রত্যাশা ব্যাটারদের, তাই দলের সিনিয়র ব্যাটারদের উপরে থাকবে বাড়তি দায়িত্ব। এখন পর্যন্ত বাংলাদেশ আয়ারল্যান্ড মুখোমুখি হয়েছে ৬ বার, যেখানে ৩ বার জিতেছে টাইগ্রেসরা, মাত্র ১ বার জিতেছে আইরিশ নারীরা। এরপরও সফরকারীদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সকালে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।